কাজলকে ভালোবেসে আমাদের এই যে আয়োজন, এটাতে কেউ কেউ বলবেন, উপমার তরফ থেকে একটু শুধু বলি, আজকে কাজলের জন্মদিনে সামান্য একটি পুষ্পস্তবক দিয়ে ওকে আমাদের ভালোবাসা জানাবো। মলি, তুমি পুষ্প কাজলের হাতে তুলে দাও। কিন্তু কাজল সম্পর্কে তিনি দু একটি কথা বলবেন। প্রথমে আমি পার্থ ঘোষকে আসতে বলছি। আর ওর সলজ্জ হাসি থেকে ভীষণ লজ্জা পাচ্ছি। ও খুব ডাকাবুকো ডাকাত ছেলে। ও যেখানে যায় ঝাঁপিয়ে পড়ে, যাকে ভালোবাসে একটু বেশি ভালোবেসে ফেলে, আর যাকে যাকে ও ত্যাগ করে একেবারেই ত্যাগ করে। এই ওর চরিত্রের একটা ভীষণ দুটো দিক আছে। দুটো দিকই খুব কি বলবো, একেবারে সীমান্তবর্তী দিক। কাজলের কবিতাকে প্রথম আমি চিনতে শিখলাম বাংলাদেশে গিয়ে। বাংলাদেশে কবিতার আসলে তার আগে কখনো কাজলের কবিতা নিয়ে পড়াশোনা করিনি। ঢাকায় গিয়ে কবিতা আবৃত্তি করতে গেছি, আমাকে দুটি নাম বলা হলো যাদের কবিতা আপনি পড়বেন না, আপনি তার কবিতা আমরা শুনবো না, আপনি পড়বেন না। আমি কবির নাম বলছি না। তা এ ধরনের কথা কখনো কোনো জায়গায় কেউ বলতে পারে আমি বুঝিনি। তা আমি বললাম ঠিক আছে, পড়ছি না, আমি কবিতা আমার সিলেকশনের মধ্যে নেই। আর একটা স্লিপ এলো যে আপনি কাজল চক্রবর্তীর একটা কবিতা আমাদের শোনান। তখন কাজলকে আমি চিনি না, কাজলকে জানি না, কাজলের লেখার ধরন কি তাও জানি না, কোনো চরিত্র সম্পর্কে কোনো ধারণেই, লেখার চরিত্র সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। তারপর দু একটা কবিতা দু একজন পড়লো, কাজলের কবিতা। কাজল যে বাংলাদেশে এত জনপ্রিয় আমি জানতাম না। কলকাতায় ফিরে এসে যখন হঠাৎ একদিন যার আতিথ্যে আমি গিয়েছিলাম বাংলাদেশের সনন পত্রিকার, সনন সংস্থার মাধ্যমে, তার যিনি কর্ণধার রূপা চক্রবর্তী, চক্রেশ চক্রবর্তী, তারা এসে কাজলের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিল এবং টেলিফোনিক কাজলের সঙ্গে আমার পরিচয়। তারপর আস্তে আস্তে তাদের ডাকার চেহারাটা আমি খুঁজে পেলাম। যেখানে যাই হই হই করে যায়, কবিতা লিখে হই হই করে। এর মধ্যে কেউ বিশ্বাস করবে না, ওর গোটা 50 ওর প্রকাশনায় বই আছে। অনেকে এটা জানে না যে কাজল কত লিখেছে, কত লিখতে পারে। কিন্তু ওর কবিতা কি, ওর কবিতার মধ্যে কি আছে। এবং কাজল কিন্তু কবির কবি, ও কিন্তু সাধারণ মানুষের কবি হতে এখনো পারেনি। যার জন্যে কাজলের কবিতার শব্দ, তার চিত্রকল্প, তার মধ্যে তার ছন্দ একটু আলাদা। আলাদা বলেই তাকে আলাদা করে চেনা যায়। তাই জনতার জনপ্রিয়তার স্রোতে কাজল ভাসেনি। কাজল প্রতিদিন দিন একটু একটু করে নিজেকে গুছিয়ে আর এক উৎসবের দিকে। যদি এমন হতো ওই গাঁটছড়া, এই গার্হস্থ্য, এই ছকের জীবন, ছেলেকে কাঁথা পাল্টে শোয়ানোর পর মাঝরাতে একটু অবসরে একান্ত সময়কে কুচি কুচি ছেঁড়া, মাসান্তে বাড়ি ভাড়া, টেলিফোন, ইলেকট্রিক, মেয়ের স্কুলের মাইনে, এইসব হিসেব নিকেশ সপ্তর্ষি আলোকে এবং প্রখর অন্ধকারে আশার আঙুল অজস্র গ্যাস বেলুনের মতো ছড়ায় আকাশে তাদের গমন রেখা ছুঁয়ে। আর এক উৎসবের দিকে যদি একদম না যেতাম, তাহলে কি জীবনের ফেলে আসা শ্রম পরিশ্রম সবকিছু নষ্ট হয়ে যেত? ভালোবাসা না ডুবে গেলে ওই চাঁদ যাকে নিয়ে লুফোলুফি করতে করতে আমরা নিজেদের আলোয় ভরাতে চেয়েছি, আরো দূরে ওই সব তারাদের যাদের প্রায়শই বিভিন্ন নামকরণে ব্যক্তিগত সম্পদ করে ফেলেছি। এই যে ক্রমশ গড়ানো ভালোবাসায় স্মৃতি বিস্মৃতির ফাঁকে উঁকি মারে যাদের মুখ, জোনাকিরা যারা বুড়ির বাগানে সারা রাত ঘোরাফেরা করে, হয়তো তাদের জন্য আমার লোভ ছিল দু চোখে। দেয়াল ঘড়িকে বড় বেশি হিংসে করে ফেলি আজ, করি বামা কণ্ঠের রবাহত টেলিফোন। অথবা যখন নিজের জগতে ডুবে থাকো, তোমার ভেতরের অজগর আমাদের দিকে ধেয়ে আসে, ইচ্ছে করে, হ্যাঁ ভীষণ ইচ্ছে করে লণ্ডভণ্ড করে দিই সব।
ধুয়ে যাক, ধ্বংস হোক এইসব কম বেশি লোক চেনাচেনির অসভ্য জীবনযাপন। অবস্থা এখনো এমন জটিল হয়ে ওঠে, অনুভূতি হয় স্থিত হতে বলাটাই জীবনের শ্রেষ্ঠ বোকামি। শনি ও রাহুকে ঠেকাতেই যারা পাথরে হবে, হয়ে যাক। এই সমাজ আমাদের, মাঝে মধ্যে বৃষ্টি আসুক, ধুলো ধুয়ে নেমে যাক যেখানে যাবার, পরিশ্রুত হোক মাধুকরী জীবনযাপন, দরজা জানালা সব খুলে দেব গভীর নিষ্ঠায়। আর কোনো তন্ত্র নয়, মন্ত্র নয়, এমনকি প্রয়োজনহীন ওইসব ধাতু ঝংকারময় অদৃশ্য বাংকার ভেসে যাবে বৃষ্টিপাতে, ছায়া রোদের প্রাচুর্য আর সম্পন্নতা নিয়ে বাঁচবে। কথা 2000 সালের ক্যালেন্ডার। হাসতে হাসতে ছেলেটি গিয়ে দাঁড়ালো কাঠগড়ায়। চটপট জ্বলে উঠল কিছু ক্যামেরার বাতি, কেননা ছেলেটা বিতর্কিত হত্যাকারী। সে একটা আস্ত নদীতে আগুন দিয়েছে। কেউ বলছে না, আগুন নয়, এই পুরুষটি আস্ত নদীকে পাহাড় থেকে সমতলে এনেছে। কয়েকজন বেশ দার্শনিকের মতো জানিয়েছে, কসাই যেভাবে মাংস কেটে 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 তার ধান্দা চালায়, ছেলেটি কসাই হয়েছিল। ছেলেটির উন্নত নাক, দরাজ বুক, এক মাথা এলোমেলো চুল উঠছিল হাওয়ায়। সে বারবার তার চুলের ভেতরে আঙুল চালিয়ে গুছিয়ে নিচ্ছিল নিজেকে। ছেলেটির পক্ষে কেউ নেই। সে একা বদ্ধ ভূমিতে দাঁড়িয়ে শুধুমাত্র আদালতে তার আত্মজা থেকে থেকে চেঁচাচ্ছিল, বাবাই এখানে এসো, আমাকে কোলে নাও একবার, আমি কতদিন ঘুমোতে পারছি না, তোমাকে আটকে রেখেছে কেন? ছেলেটি বারবার উপরের চলন্ত পাখা, চারপাশের উৎসুক মুখ, তার প্রিয়জনদের দেখছিল। চলছে আদালত, চেঁচাচ্ছে তার ছোট্ট মেয়েটিও। একসময় কাজের সুবিধের জন্য মেয়েটিকে বাইরে যাবার নির্দেশ দিল কালো উর্দি। কয়েকটি খয়েরি পোশাক মেয়েটির দিকে এগোতেই কাঠ গড়ার কাঠ পথ আগলে দাঁড়ায়। সবাই তাজ্জব, এ কেমন কথা? সংবিধান মেনে এই আইন, তাতে বাধা দান? গর্জে উঠল খয়েরি মেষ পালক। মেয়েটি ততক্ষণে বিচারকের টেবিলের উপরে উঠে দাঁড়িয়েছে। বিশাল বিরাট কণ্ঠস্বরে শোনা গেল, বন্ধ হোক এই সময়ের অপচয়, বন্ধ হোক অমরা হত্যা। পুরুষের নদীর মধ্যেই জন্ম হয়, তাকে লালন করে নদী, নদীর ইচ্ছেতেই তার মৃত্যু। পুরুষ ভূমিক্ষয় করেনি কখনো, পুরুষ এক সামান্য মানুষ। নদী প্রকৃতি, প্রকৃতির সঙ্গে মানুষের বিচার। বন্ধ হোক এইসব ফেমিনিস্ট। আমার দায়িত্ব কে নেবে? মধ্যরাতের পার্টি শেষের সমাজ, ঝাঁঝা রোদে শখের শপিং, নাকি সেই সব নদী যারা মোহনা অতিক্রম করেই ভুলে যায় ফেলে আসা দীর্ঘ পথের প্রতি কিছু নিষ্ঠা এখনো দেওয়া প্রয়োজন? একজন সাংবাদিক ক্যামেরা তাক করতেই সে বালিকা ছুঁড়ে মারল বিচারকের হাতুড়ি। চুরমার ক্যামেরার লেন্সে তখন ইতস্তত ছড়িয়ে আছে 2000 সালের ক্যালেন্ডার। বসু এবং আমাদের প্রিয় কবি, প্রিয় মানুষ। দীর্ঘদিন ধরে ওর সঙ্গে আমাদের একটা সখ্য রয়েছে, একটা সম্পর্ক রয়েছে। দীর্ঘ অদর্শনেও যা ম্লান হয়ে যায় না। আজকে এই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পারছি। আমি তো এখন জীবিকার কারণে, জীবিকার টানে টানে বাইরে বাইরে ঘুরে বেড়াই, তো এইরকম একটা জায়গাতে যে আসতে পেরেছি, উপমাকে তার জন্য আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। এই রচনাটি পড়ছি, খুব
খুব যে একটা আমরা এই রচনাটির সঙ্গে পরিচিত তা নয়, কিন্তু তাহলেও আজকে এই অনুষ্ঠানের মধ্যে একটা পার্টিসিপেট করতে পেরে, অংশ নিতে পেরেও একটা ভালো লাগবে। জি, দেখতে পাচ্ছি আমি ডেকেছি আর তুমি আকাশ অরণ্য তোল পার করে হাজির হলে। টেলিফোনে দূরে উঠলে ঝাউবনের মতো আমার হাওয়ায়। সেই তুমি সমুদ্রে গেছিলে একা একা? একা কোথায়, পাশে ছিল ধর্মপুরুষ। সেই পুরুষ যে তোমাকে শেকড় ছড়াতে দেয়নি আজও, যে তোমাকে বাজ পাখির মতো আগলে রাখবে আমৃত্যু। আমি কি জীবিত নাকি? কি বলে এমন কথা? মৃত আমি। মানুষ সমুদ্রে গিয়ে আলগোছে দেখে আসে নিজেকে লহমায়। আমিও দেখেছি। কি দেখলে? সে অনেক কথা। অনেকের অল্প কিছু শুনি। যদি বলি সমুদ্র নয়, তোমাকেই দেখেছিলাম। তুমি এক প্রকাণ্ড বট গাছ, পল্লবিত। পাতার মর্মর সে এক নিবিড় অর্কেস্ট্রা। আমি মুগ্ধ হয়ে শুনি। অজস্র ঝুড়ি নামিয়ে দাও আমার মুগ্ধতায়। আমার চলাকে বেঁধেছি তোমার ইচ্ছে। তোমার ভাষা, তোমার আলিঙ্গন আমাকে তৃপ্ত করে। আমি বারবার তোমাকে ছুঁয়ে ছুঁয়ে আকাশকে পাই। সে আকাশ সমুদ্রের মতো নীল, এক ফালি ওড়না আমার। সমুদ্র বিহার শেষে ঝিনুক, নুড়ি এবং সামান্য নুন নিয়ে ফিরে আসে সবাই। আমিও আসতাম, কিন্তু হলো না যে। আমার গাছ আছে, আছে সবুজ ক্লোরোফিল। কি হবে নিলে? প্লিজ একবার চুলের ভেতর দিয়ে দুহাত সামনে এনে আত্মজ ছড়ে নিজে চূড়া, তাকে ঢেকে দাও। মাথার উপর থুতনি রেখে ডাকো, তিতির তিতির। বেশ, ডাকছি তাহলে। সাবধান, ডাকাতের মতো চুরমার করো না নদীর ইশার এই সুন্দর গোধূলি বিকেল। বরং সমুদ্রের মতো আছড়ে পড়ো এ বুকে। এখন অসময়ে আমি একটু দূরে যাব। দূর থেকে দেখবো তোমার দীঘল চুলে কেমন জ্যোৎস্না নেমে আসবে। আমার সবুজ পাতাময় তোমার শরীর অনাবৃত গোড়ালি ছুঁয়ে নেমে আসবে ঘাম। আঁচল খুঁড়িয়ে নিয়ে মুছবে চিবুক। কোমর থেকে নেমে আসবে চকচকে ভোর। আমি দূরে, অনেক দূরে একা একা বসে বসে দেখব আমার মৃত্যুকে ঘিরে তোমার শোকার্ত উচ্ছ্বাস। বড় বাজে কথা বলো তুমি আজকাল। আমাদের স্বপ্নের জীবনে আরেকটু লাল আভা চাই, আরেকটু কিরণ। ভালোবাসা, রোদ, অভিমানের বৃষ্টি তুমি অনেক দিয়েছ আমায়, যা কেউ স্বপ্নেও ভাবে না। তবু জানো, যদি একবার শিকড় ছড়াতে দিতে নরম মাটিতে, আর যাই হোক, এও কাজে বৃষলি বলে ঠেলতো না দূরে কেউ। সামনে কঠিন চড়াই, এবার চলো যাই অন্যখানে, যেখানে নেই তত্ত্ব তালাশ, চলা যাবে আপন মনে। ঘর নেই তো কোথাও, তবু গন্ধ পাই ঘরের। পাহাড় নাকি এমনি ঘুমোয় জলপ্রপাত জুড়ে। তিতির জাগে ভুরুর নিচে, নৌকা যেন কুলে। ওমন তুই কোথায় যাবি ঘাসের জলা ছেড়ে? শার্ট খুলছে বোতামবিহীন অলিক নখের ঘায়ে। শয্যা পাতা আকাশ জুড়ে, শয্যা জলে স্থলে। এই সময় সে কোন প্রেমিক ঘরের কথা বলে? ভাসছে শরীর লেবুর গন্ধে, আগুন শিরায় শিরায়। চশমা ঘেরা কুয়াশা চাদর, বন্দি আপন ডেরায়। ভবের কালো মেঘেরা সব ছড়িয়ে এলো মেলো। এখন এই আধার খেলায় চর্বি জালুক আলো। বেশ, তবে আয়ে জালবি কত চর্বি দ্বীপের মালা। বৃষ্টি আসুক আকাশ জুড়ে, আকাশে মেঘমালা। এ জীবনে আর কি আসে যায়, ভূতকারে শীতকার। উড়িয়ে দিতে পারি নারীর সকল অহংকার। তোমার স্বপ্নের বাড়িটির কানে কানে মন্ত্র পড়েছে এক অনন্ত কাপালিক। তুমি সুখী হবে, সুখের ফেনা আছড়ে পড়বে তনুতে। কপালের হালকা দাগটির মতো এক বিস্মৃত সন্ধ্যায় আমি যাব
মাঠে গিয়ে ধরবো তোমার হাত এক হাতে, অন্য হাতে সেই শিশুটির হাত ধরে পুরুষার্থপূর্ণ গাথা লেখা হবে। তুমি মাত্র 1 সেকেন্ড, 1 মিনিট অথবা 1 ঘন্টা পাশে থাকো। কবিতাটা লেখা হয়ে যাক, তোমার সমুদ্রে আমি নুন হয়ে মিশে যাব। একটি সংলাপ একটু ঘুরিয়ে। হ্যালো। কি হলো, আপনার টেলিফোন এলো না তো? আসলে ঘুমিয়ে পড়েছিলাম। কি এমন কাজ করেন সারাদিন? মাটি কাটেন, সন্ধে হলে ঘুম পেয়ে যায়? আপনি কি কর্ণের বংশধর? সূর্যাস্তে বুঝি ঘুমিয়ে পড়ে কর্ণ পরিবার? জানি না তো, এ এক নতুন কথা শুনলাম। এমন অনেক নতুন কথা জমে আছে। বেশ, শুনি। হুম, এত সব প্রশ্ন কেন? আহা, বলুন না। মাত্র 8 ঘন্টা। তাহলে কাজের সময় মোট ঘন্টা 8। হ্যাঁ, তাই তো হয়, কিন্তু এত সব প্রশ্ন কেন? আছে, কারণটা কোথায় মিথ্যাচার দেখলেন বলুন? দেখিনি কিছুই, শুধু শুনেছি। কি শুনেছেন? ওই তো তেমন কিছু নয়। টেলিফোন নিশ্চয় করেন, সেই সময়টা ধরিনি হিসাবে, তাহলে আরো বেড়ে যাবে কাজের সময়। শুনুন শ্রীমতী, সব কিছু সংখ্যাতত্ত্বে হয়। সংখ্যাতত্ত্বে সব কিছু হয়। ধরুন টেলিফোন নাম্বার, সংখ্যা ছাড়া হবে? শহরে বাড়ির ঠিকানা, সংখ্যা ছাড়া হবে? যে ঘড়ির নির্দেশে চলাফেরা, সংখ্যা ছাড়া হয়? আর আর আপনার জন্মদিন সংখ্যা ছাড়া হবে? এমনকি বুঝেছি, খুব জটিল মহিলা আপনি। জটিলত্ব কোথায় পেলেন? সকাল সন্ধে রাত সবকিছু সংখ্যায় আছে ডুবে। হ্যাঁ, আমি কথাটা একটু ঘুরিয়ে বলেছিলাম। কথাকে ঘুরিয়ে দিলে অর্থ হয়ে যেতে পারে। কখনোই না। বেশ, তবে প্রশ্ন করি, আপনার ছেলে মেয়ে কটা? আমি ধৃতরাষ্ট্র নই, আর তিনিও গান্ধারী নন, কাজেই খুব সহজ উত্তর, মাত্র 2 জন। নাম বলতে হবে? এখনই দরকার নেই। যদি এই প্রশ্নটাই একটু ঘুরিয়ে বলি, আপনার মেয়ে ছেলে কটা? কি? আপনার মতো একটু ঘুরিয়ে জানতে চাইছি, আপনার মেয়ে ছেলে কটা? হ্যাঁ, দেখুন, আপনি আপনি ভীষণ। গুড নাইট। নমস্কার। এ যাত্রায় কোনোভাবে টিকে থাকবার পরিকল্পনা মাটি ছুঁতেই মেদকার্তিকের ঘাড় ও বুকের ঘাম মুছে দিল কালো টাকা তার রোমর সাথে। সাদা টাকা গুনে গুনে পা ফেলে এগিয়ে এলো মঞ্চের সামনে। অর্থমন্ত্রী তার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে জানালেন, ব্যয় সংকোচ চাই সর্বত্র, সর্বোপরি সংকোচ। নির্দেশ শুনেই মন্ত্রীর পোশাকটি সংকুচিত হতে শুরু করলো। সংকোচে গাড়ির চালকেরা গাড়ির গতি নামিয়ে আনলেন শূন্যে। এখন সমস্ত দেশ জুড়ে কি শ্বাসরুদ্ধ অবস্থা, আর মন্ত্রী মশাইয়ের গলাবন্ধটি সংকুচিত হতে হতে বড় বিপজ্জনক অবস্থায় এসে দাঁড়িয়েছে। সবাই দেখছে, অথচ সংকোচে এগোতে পারছে না কেউ। জন্মদিন, 25 নম্বর জন্মদিনে চন্দনা রঙিন কলম নিয়ে এলো। হালকা কমলা একটা কলম দেখিয়ে বলল, এটা হাসি। গাঢ় সবুজ কলমটা তুলে জানালো, এটা আমাদের ভালোবাসা। ক্রিমসন রঙের কলমটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। 2-3 বার আমার চোখে চোখ রাখতে গিয়ে পিছলে পড়ল দৃষ্টি। বললাম, কি হলো? নিজেকে সামলে নিয়ে বলল, এই ক্রিমসন কলমটা দেখছো,
এটা আমাদের স্বপ্ন। নাও, ধরো, লিখে দেখো, একটা সুন্দর মজা আছে। ওর নাম লিখতে গিয়ে অবাক হলাম। এ কি, কালচে লাল রং এলো কোত্থেকে? আমাদের স্বপ্নের রং ক্রিমসন। হেসে উঠল চন্দনা, বলল, জানো, এই সময়ের যুবক যুবতীর স্বপ্নগুলো এইরকম মজার। আর আমার বাঁ হাতের এই গাঢ় হলদে কলমটা, এটা আমাদের ভবিষ্যৎ। ধন্যবাদের বদলে ঘর ছেড়ে বেরিয়ে যেতে বললাম। 2-1 সেকেন্ড কিছু ভেবে দিল চন্দনা, তারপর টেবিলের সাদা কভারের কাছে ঝুঁকে পড়ল, হাতে কালো কলম। আমি বারান্দায় বেরিয়ে এলাম। কিছুক্ষণ পরে যাওয়ার সময় বলে গেল, আমি যাচ্ছি, ভালো থেকো। চন্দনা পেছনে না তাকিয়ে সিঁড়ি বেয়ে রেলিংয়ে হাত রেখে নেমে গেল। সেই সময় ঘরে ঢুকে দেখি টেবিলের ঢাকনায় লেখা 2 অক্ষর, স্মৃতি। আমার গল্প। ট্রেন অথবা বাস আমাকে ছেড়ে গেলে অন্তত 7 মিনিট আমি হাঁটি, তারপর পারিজাত। কে কবে শহীদ হয়েছিল আজ মনে নেই, তবুও ঠিকানা বলে দিতে বলি, শহীদনগরে থাকি। আমার চারপাশে বন্ধু স্বজন, অভাব আর অক্ষমতা, যাদের সমান দোসর, তাদের নিয়ে এই শহীদনগর। 34টা স্বাধীনতা দিবস ফেলে এসে বাবা বলেন, হ্যাঁ রে, তোদের চাকরি জুটবে না এবছর? প্রদীপকে মার্কশিট ছেড়ে ফেলতে দেখি। রাজনীতির চোরা অম্বলে পাড়াটা একদিন কুরুক্ষেত্র হয়ে ওঠে। আমি দেখি নীরব আকাশের কাছে নদী তার কথা বলে, উত্তর আসে না। শহীদনগরে সেই সব প্রবীণরা চলে গেছেন, তাদের লাঠিগুলি স্মৃতি। মা রান্নাঘরে তেলের শিশি, খালি শিশিটা আর একবার কাপ করে শূন্য ধরে মাপেন। বয়সে পুরনো মার প্রতিমার থেকে খসে পড়ে বালি। কি যেন ভাবেন, অনেক গভীর সে দৃষ্টি। আমি তার গভীরতা বুঝি, কিন্তু ছুঁতে পারি না। কিছুক্ষণ পরে বাবার চশমার কাঁচ ঝাপসা কুয়াশায় সেই সময় নিঃশব্দে শিশির ঝরে পড়তে থাকে গণ্ড দেশে। কথা না বলেই যাকে বেশি কাছে পাই, সে আমার যৌবন। তার সঙ্গে আমার যত অভিমান, সামান্য কিছু খেয়ে সে বহুদূর হেঁটে যেতে পারে। বারবার ভুল দরজায় কড়া নাড়ে, বারবার মানুষের সন্ধানে রাস্তায় পা রাখে, তার চটি আঁকড়ে ধরে শহরের অবাধ্য পিচ। সে হাঁটে, মুখে তার হাসি। আমি জানি সে ভালো নেই। জলের পতন শুনে সেও ভ্রু কচকায়, ভাবে এই শীতে এত জল কার দরকার। শুভ শুক্রবারে সেই নদীটিকে ক্রুশবিদ্ধ দেখে তার দুঃখ হয়, প্রকাশ করে না। কেননা সে জেনে গেছে তার দুঃখের বসত মাটির অনেক গভীরে। প্রথমটি অনুকবিতা, বিনিময়। মনের সওদা যদি হতো, সমস্ত অর্থের বিনিময়ে একটি মন কিনে আমি দেউলিয়া হতাম। দ্বিতীয় কবিতা, পুরুষ জীবন 2। কতদিন বৃষ্টি নেই, মাটিও শুকনো খটখটে, এই ছিল পরিবেশ। এর মধ্যে চাষবাস ও যাতায়াত। গাছের খসে পড়া পাতা থেকে রাতের অন্ধকারে কে জ্বালায় আগুন। বহুদূর থেকে ছায়া দেখি, অথচ এখন এখানে শীত নেই।
ধুলোময় সবুজ পাতাদের দেখি, মোষের মতো কালো মেঘ দেখে ছুটে যায় তরুণী বাতাস, কেউ তাকে ঝড় বলে। তখন প্রসবের গোঙানি বেয়ে সাদা চাদরের মতো বৃষ্টি নামে। সুন্দরীরা কাল ঘামে স্নান সেরে নেয় বৈঠকখানায়, স্নেহময় আসবাবেরা দুঃখে চুকচুক শব্দে কাঁদে। শব্দ বলো, মাত্রা বলো, অক্ষর বলো, তাদের ছুঁতে পারে না কবি দুরথ। তারা শুধু গদ্যের কথা বলে। আমার মুঠোয় স্থলপদ্মের পাপড়ি, আমার নামের ওপরে আরো কালো ঢেলে দিচ্ছে অপেক্ষার অন্ধকার। তোমার অপেক্ষায় আছে বর্ণমালা, ছন্দ ও মাত্রার বন্ধন। হে নারী, তুমি এসো, লেখো রাত্রি জলকথা। নমস্কার, কাজলকে আমার শুভেচ্ছা। আসলে আমি অনেক কথা বলতে পারি না, আর তো আমার 38 বছরের বন্ধু, কিন্তু ওর সঙ্গে এতদিন থেকেও ওর মতো সুন্দর কথাই বলতে শিখলাম না। দুটি কবিতা নির্বাচন করে দিয়েছি বৌদি, সেই দুটি আমি পড়ব। প্রথমটি ব্যালট পেপারের আয়তক্ষেত্র। ফাল্গুনের লাল কৃষ্ণচূড়ায় সেজেছিল রাস্তা, ছেলেটি রাস্তাকেই বানিয়েছিল ঘর, ঘরেই পৃথিবী। তার নতুন গোফে সাজানো কোমল মুখ নিভৃতে নেমে এসেছিল প্রিয় ঠোঁটের কাছে, নাভি থেকে শব্দে ভিজিয়ে নিয়েছিল পৌরুষ। রাস্তা থেকে ঘর, ঘর থেকে ফুটপাত, কৃষ্ণচূড়ার ডাল, সব তালগোল পাকিয়ে গিয়েছিল আলিঙ্গনে। রাস্তার ছেলেটি সেদিন থেকেই শখ করে বৃষ্টিতে ভিজত, কোমল পৃথিবীর নরম জায়গাগুলোর স্পর্শ নিত। ছেলেটি লাল কৃষ্ণচূড়ায় সাজিয়েছিল রাস্তা, রাস্তাকেই বানিয়েছিল ঘর, ঘরেই পৃথিবী। শীতের রাতে বুলডোজার এসে গুঁড়িয়ে দিল প্রিয় ঘরের পৃথিবী। প্রিয় ঠোঁট তার ভারী তলপেট নিয়ে খুঁজল শীতের কাপড়। কোমল পৃথিবীর নরম আহ্লাদ গড়িয়ে গেল নর্দমার দিকে। এর নাম নাগরিক স্বাচ্ছন্দ্য। শহরের রাজনীতি নির্বাচন শেষ, শহুরে রাজনীতি আবার দখল করেছে ফুটপাত। ফাল্গুনের কৃষ্ণচূড়ায় সেজেছে কলকাতা। নতুন গোফের সেই ছেলেটি নেই, নাভি থেকে শব্দ তুলে আনা সেই পুরুষটি নেই, শখের বৃষ্টিতে ভেজা সেই প্রিয় ঠোঁট নেই। তার কোমল পৃথিবীটা আজ ব্যালট পেপারের আয়তক্ষেত্র হয়ে আছে। বেশে কেউ কেউ সারাটা বছর প্রাতঃভ্রমণে যায়। কত যুক্তি, সুগার বাড়ে না, হার্ট ভালো থাকে, মন ভালো থাকে, আয়ুকে অনন্ত করার কত সব আয়োজন। আমাকে প্রায় শুনতে হয়, তুমি বড় দাম্ভিক, নিজের ইচ্ছে মতো চলো, জানো না কোন বয়সে কি কি বেমানান। ওদের ইচ্ছে অনুসারে প্রাতঃভ্রমণ, স্থান কাল পাত্র অনুসারে নৈবেদ্য সাজাবার শিল্প শিখে নেওয়া আমার হয়নি আজও, হয়তো হবেও না কোনোদিন। আমি রাতের স্তব্ধতাকে ভালোবাসি, দিনের ব্যস্ততাকে আদাব জানাই। সব থেকে ভালোবাসি রাত ও দিনের অবস্থানকে পাল্টে নিতে নিজের ইচ্ছে মতো। ইহজাগতিকতায় বিশ্বস্ত আমি মৃত্যুর মধ্য দিয়ে আয়ুর অনন্তকেই ছুঁতে চাই। নমস্কার। জামার ভেতরে পাচার করে দিলাম ভবঘুরে কালো মেঘ,
চশমার কাঁচ দুটো খোলা করে দিলাম নিঃশ্বাসে। পেছনে সরে গিয়ে বললাম, আমায় ছুতে পারছো? আমি আরো দু পায়ে গোলাম, মুঠোয় তুলে নিলাম লেবু ফুল, কালো মেঘগুলোকে বুকের উত্তাপে লাল করে আনলাম শ্রাবণ। চশমা ছুঁয়ে দিলাম পেছনের দিকে, যেখানে ফাল্গুন। তারপর দুবাহু উন্মুক্ত করে শটান পুরুষ দাঁড়ালাম ঘুরে। এই, আমার ভীষণ ভয় করছে। তুমি এমন কেন হবে? এ যেন সবুজ গাড়িতে লেখা মারাত্মক ভারী শব্দের প্রবন্ধ সম্ভার। তুমি কবিতা হও, কালো মেঘের মধ্যে জেগে থাকা দুরন্ত বিজুলি আলো। তুমি আরো একবার ঘুরো, ঘুরে দাঁড়াও, পেছন থেকেই আমি তোমাকে ছোবো। ফিরিয়ে নিচ্ছি ভবঘুরে কালো মেঘ, লেবু ফুল, নিঃশ্বাস, সব কিছু। প্লিজ আমাকে এভাবে ভীত করো না, কবিতার মতো স্নিগ্ধ হও। বেশ, এগোবো না আর। এই রইলাম দাঁড়িয়ে ঠায় এইখানে। আমি দেখতে পাচ্ছি সন্ধ্যার আকাশে চক্রবাল যেমন বাঁকা ভুরু মেরে ধরে, তেমন ভাবে বিস্তৃত করছে বৃষ্টি। আমার ভাঙা পাঁজরের মধ্যে ঢুকে যাচ্ছে যেন মরু ঝড়। হিম ঘেরা ভোর, রোদ ছুঁয়েছে কোমর। তুমি এগিয়ে আসছো ভাঙা সাঁকো পার হবে বলে। তোমার নির্দেশে আমি স্থির তেমনি দাঁড়িয়ে, চিৎকার করে বলতে পারছি না, তুমি এভাবে এগিয়েও না। ওই নড়বড়ের সাঁকো কোনোদিন দেয়নি কাউকে প্রাণের আরাম। অতএব সাবধান, থামো। গুড বয়। এইবার আমি আঁচল থেকে আঁচলা ভরে ভয়ের শস্যে দিলাম ছড়িয়ে। চুল থেকে অজস্র চোর কাটা পথময়। আর তোমার গলা বন্ধে একটা ধূসর ডাই, বেশ লাগছে। এবার আলগোছের ছোঁয়া দেখি, যেমনটি পছন্দ আমার। ভয়ের সর্ষে পিষে পিষে স্নেহ বানাবো না আর। চোর কাটা দিয়ে ঘিরে নেব ভালোবাসাময় সাজ। এসব ভাবনা দূরে ফেলে এইবার যাব আমি ধূসর ডানায় বেঁধেটাই, যেন শঙ্খ চিল যাব। ছোঁ মেরে তুলে নেব প্রাণের সম্পদ আমার জিম্মায়। না, হলো না একদম। তুমি জীবনানন্দের চিল হবে কেন? বনলতা সেন কোন নারী হবে? আমি তো হব না। আমি না হয় মুগ্ধতার কয়েকটা পলাশ বকুল মুঠো মুঠো সজনে ফুলে ঢেকে দিয়ে তোমার পথ, মাথায় গুজে দেব তিতিরের সবুজ কালো। বেশ হবে, তুমি আমার মুগ্ধতাকে পিষবে না পায়। তোমার তিতিরের পালককে রাখবে যথাস্থানে। কি মশাই, কেমন বললি হলে? বলো শুনি। গুঁজে দিলেই তোমার পালক এই মাথাতে, উড়াল দেবে একটি পাখি অচিন করে। মুকুটহীন সম্রাটেরা যেমনি ভাবে উঠতে থাকে দূরান্তরে, তেমনি যেন এই কবিটি হাজির হবে যেভাবে যায় বাধ্য প্রেমিক বুকের নীড়ে। তিতির, তুমি আগলে রেখো সেই ছবিটি, বন্দি যখন তোমার প্রেমে হৃদয় জুড়ে। কবিতাটা আমার সত্তা। শ্রাবণ ভঙ্গিতে নেচে উঠল মেঘ। এই জমিতে চাষযোগ্য বৃষ্টির প্রয়োজন নেই, শুধুমাত্র স্নান সেরে নেওয়া যেতে পারে। জোনাকি স্বপ্নের জাল বনে যাওয়া যেতে পারে নির্জনে। তারপর বৃষ্টির জল গড়াবে রবীন্দ্র সদন। পরনিন্দার তাপে তপ্ত লন্ডনে কলকাতার সামান্য এক কবি হামাগুড়ি দেবে প্রেমজ অক্ষর মালায়। আমার ধমনে জোরে জ্বলছে যে আগুন, তাকে একবার বাইরে যাওয়ার অনুমতি দিন। হে ধর্মাবতার, আপনি ঈশ্বর সম্ভবত, আপনাকে একবার দেখিয়ে আমি বেহেশত। আমি লাজুক নদীর ভাষায় আরো একবার পড়ে নিতে চাই আমাদের ভবিতব্য। শ্রাবণ ভঙ্গিতে নেচে ওঠা মেঘ, তোমার বৃষ্টিতে স্নাত হবার ইচ্ছে থাক।
আমার সত্তায়। দ্বিতীয় কবিতা, বৃষ্টিধারা। মেঘ বলেছে বৃষ্টি হবে আর বিকেলে, তপ্ত সেঁকা মাটির পরে বৃষ্টি হবে, বৃষ্টি হবে, বৃষ্টি হবে সেই মেয়েটির আঁচলে জোরে, বৃষ্টি হবে ফুটপাথে তার শয্যা ঘিরে, গরম তাপে বেষ্টিত তার শয্যা বিলাস, বৃষ্টি হলে ধুয়ে যাবে রঙিন মুখোশ, বৃষ্টি হলে ওই মেয়েটি কোথায় যাবে সে খবরে কি আসে যায় তোমার আমার বৃষ্টি, ও কি নইলে কেন কি বছরে 700 কোটির বৃষ্টি মেলা ধুইয়ে টাকার কালো, বৃষ্টি বিশারদ বলেছে বৃষ্টি আসুক, নাইতে যদি না পারো তো ছাপ্পা ভোট, ওসব পাইরা হিমঘরে সব মজুত আছে, বৃষ্টি চাই মূল্য যদি বাড়ে বাড়ুক, গণতন্ত্র বাঁচাতে চাই বৃষ্টিধারা। এখনো কর্চিটা হই হই করে অনেক কথা বলে ফেলি, দোষীয় না বাপু, কি মাছ না গত যার দেখে এই বাজারে খেয়ে কেটে দেয় 2 কেজি মাছ 8 আনা, বুড়ো ট্যাকরা কথা। আকাশটাকে ফর্সা করতে করতে আড়তে পৌঁছায়, মাছ নিয়ে বাজারে এসে তবে পায়খানায় যায় মুন্নার চা খেতে খেতে। প্রথম ঘটতে তাও বলে কিনা 8 আনায় 2 কেজি মাছ কাটিয়ে দিতে হবে, মাছ না গত। ওর বাপের চোলায় ঘুম যদি না ভাঙে, যদি কচিটাকে পান্তা না বেড়ে দেয়, বড় চিন্তা। সামনেই পুকুর, এখনো কচিটা সাঁতরাতে জানে না। ভালোবাসা, তীব্র ভালোবাসা। এলাম তোমার কাছে, ছড়ানো ছিটানো জীবন থেকে মুক্ত হতে চাই। আমাকে তোমার এক ঝাঁক নির্বাচন দেবার ছিল, দেবে এখন? বুঝতে পারছি না তোমার কথা আড়ষ্ট, শুনতে পারছি না তোমার যন্ত্রণা অস্পষ্ট। কবি, তুমি ছুটি নিয়ে বহুকাল আগে চলে গেছো, এলে কেন? অনুক্ত শব্দের মতো ফিরে যাও। ফিরে যেতে কেউ আসে, প্রতিধ্বনিও ফিরে যায় কিছু ধ্বনি নিয়ে। আমি ফিরে যাব অফিস ফেরতা বাসের মতো শপথলিতে, আমি ফিরে যাব মুগ্ধ শব্দের মতো কবিতায়, আমি ফিরে যাব প্রাক্তন দেশপ্রেমীর মতো ইতিহাসে। দাও যে নির্বাচন দেবার কথা ছিল। এক ঝাঁক দূরের পাহাড় আকাশের বুকে লেগে আছে, দেখো কবি, সামান্য কোনো জোর নির্বাচন সেটাও আমার নেই। তোমাকে কি দেব বলো? তোমার মনে পড়ছে না কিছু? স্মৃতির অসভ্যতায় তুমি সব ভুলে বসে আছো। তোমার স্মৃতিতে আছে বলো কবি, দেখে ফিরে আসে কিনা স্মৃতির দুপুর। তুমি কি ভুলে গেছো তোমার নাম? তুমি ভুলেছ কৈশোরে পুতুল বিয়ের উৎসব, ভুলে গেছো চৈত্রের উদাস দুপুর, উঁচু ডাল থেকে পেড়ে নেওয়া কাঙ্ক্ষিত আমলকি, বাঁধানো ঘাটে বসে শিখে নেওয়া সাপের সর্পির গতি জলের শান্ত আয়নায়, হাইওয়ে ধরে সদর্পে ছুটে গেলে ট্রাক, তুমি ছুটে গেছো আবার বাগানে যেন ত্রাণকর্তা। অথচ তোমার গাছেরা সবাই যে যার খেলায় ব্যস্ত। কবি, তুমি বারবার বলে যাচ্ছ যা ছিল সবই আমার, তোমার ছিল না এসব। হ্যাঁ, হয়তো ছিল, তারা হেঁটে গেছে তোমারই মতো, কেননা কৈশোর কেটেছে আমার তোমার কার্নিশে। আমি মুগ্ধ হয়েছিলাম অন্য মনে, যে মুগ্ধতায় অথবা বিশ্বাসে
পথিক তোমার বাড়িকে হাত তুলে করে নমস্কার। আমি কি জানতাম কোকিল কখন ডাকে, তুমি না দূরে গেলে? কবি খুব দুঃখে আছে। জটিল সৈন্যে এত মায়ের আইডিয়া ফেলো না কাকা।